আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় বিবিএ ও বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইটা ভালো মতন বোঝার জন্য সাধারণ জাবেদা শেখার বিকল্প কোনো কিছু নেই। সুতরাং সাধারণ জাবেদা বা এই জেনারেল জার্নাল এটা তোমাকে খুব ভালো মতন পারতে হবে, এবং এই টপিকটা যদি তুমি খুব সুন্দর মতন একটু আত্মস্থ করতে পারো, অ্যাকাউন্টিং এর অন্যান্য যে চ্যাপ্টার গুলো তোমাদের রয়েছে, মানে তোমাদের এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান নীতিমালা, এই বইয়ে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো বোঝা এবং সেই অঙ্কগুলো করা তোমাদের জন্য অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। শুধু তোমাকে জাবেদাটা পারতে হবে। জাবেদাটা অনেক গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই এটার উপর আমি সর্বমোট 130টা এন্ট্রিস বা 130টা জাবেদা আমি তোমাদের সমাধান করে দেব বলে কথা দিয়েছিলাম। তো ধারাবাহিক ক্লাসের আজ আমাদের 12তম ক্লাস। তোমরা এই ক্লাসটা যদি প্রথম করে থাকো, তোমাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট থাকবে আমার, সেটা হচ্ছে তোমরা আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো এবং খাতায় নোট করো প্লিজ। তো আহ, জাবেদা করার জন্য কিন্তু দুইটা জিনিস প্রথমত আমাদের লাগে। নাম্বার ওয়ান যে জিনিসটা লাগে সেটা হচ্ছে জাবেদার ডেবিট ক্রেডিট আমাদের ঠিক মতন করতে হয়, এবং 2 নম্বর টপিকটা হচ্ছে জাবেদায় টাকার অ্যামাউন্টটা আমাদের ঠিক মতন বসাতে হয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে, যারা জানো না খাতায় একটু প্লিজ নোট করে নাও। সেটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, এই যে বিজনেস ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্পত্তি আর ব্যয় বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটে উপাদান যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। আশা করি তোমরা এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের এই সূত্রটা খাতায় নোট করে নিয়েছো, এবং এটা এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাবার কথা, বিকজ আমি সেই প্রথম ক্লাস থেকে আমি কিন্তু তোমাদের এই সূত্রটা সম্পর্কে আলোচনা করছি। এবং টাকার অ্যামাউন্ট হচ্ছে হলো, তুমি যে পরিমাণ টাকা ডেবিট করবা সম পরিমাণ টাকা তোমাকে ক্রেডিট করতে হবে। তো চলো এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখি। তো আমরা লাস্ট ক্লাসে মানে 11তম পর্বে 86তম জার্নাল এন্ট্রিজ সমাধান করেছিলাম, ওই পর্যন্ত 86 পর্যন্ত ছিল। আজকে আমরা এই 87 থেকে সমাধান করা শুরু করবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে বলছে টুক আ 10% লোন ফ্রম সোনালী ব্যাংক, টাকা 15,000। সোনালী ব্যাংক থেকে 50,000 টাকা লোন নেওয়া হয়েছে। স্যার এই 10% কি? বাবা এই 10% হচ্ছে এই 50,000 টাকা ঋণের সুদ। এই যে আমি 50,000 টাকা লোন নিয়েছি, লোন মানে কি? ঋণ গ্রহণ করা। আমি যেহেতু 50,000 টাকা সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি, এই ঋণের এই 50,000 টাকার বিপরীতে আমাকে 10% কি দিতে হবে? সুদ দিতে হবে। কিন্তু এখানে আমাদের এই সুদের এখনো কাজ না, আমাদের প্রথম যে কাজটা সেটা হলো আমরা লোন নিয়েছি। তাহলে আমরা যখন লোন নেই, এটা হচ্ছে হলো কত? 87। আমরা যখন লোন নেই আমাদের কাছে কিন্তু টাকা আসে। তো দেখো, এটা যদি সোনালী ব্যাংক হয়, হ্যাঁ, আর এটা যদি আমাদের ব্যবসা হয়, তা আমরা সোনালী ব্যাংক থেকে যদি 50,000 টাকা লোন আনি, আমাদের ব্যবসায় তো টাকা আসলো, তাহলে টাকা আসলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে অবশ্যই অবশ্যই ক্যাশ কি হবে? ক্যাশ ডেবিট হবে। এখানে এই ডেবিট না লিখলেও হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আরেকটা কি হলো, এখানে আমাদের দায় বৃদ্ধি পেলো। কি দায় বৃদ্ধি পেলো? এই যে ব্যাংকের কাছে আমরা দায়বদ্ধ হয়ে গেলাম, কারণ ব্যাংকের কাছ থেকে যেহেতু আমরা টাকা লোন আনছি, সো আমাদের দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংক লোন ক্রেডিট। এখন এই ব্যাংক লোন দায় বৃদ্ধি পেয়েছে এর জন্য ক্রেডিট করলাম। এখন এটা আমরা কোন ব্যাংক থেকে লোন নিয়েছি? সোনালী ব্যাংক থেকে। আমরা অবশ্যই এখানে এই সোনালী ব্যাংকের নামটা লিখে দেবো। আমি একটু সংক্ষেপে লিখলাম, এস এ সোনালী, বিতে ব্যাংক, সোনালী ব্যাংক। তার মানে আমাদের এখানে সোনালী ব্যাংকের কাছে দায় বৃদ্ধি পেলো, এই জন্য এটাকে আমরা ক্রেডিট করে ফেলবো। লোন নিলে তো আমরা আমাদের দায় বাড়বেই, কারণ এই লোনের টাকাটা তো আজ হোক কাল হোক আমাদের এই সোনালী ব্যাংকে ফেরত দিয়ে দিতে হবে। তো কত হাজার টাকা আমরা লোন নিয়েছি? 50,000 টাকা। তাহলে আমাদের এই যে 50,000 টাকা নগদে ডেবিট হইলো, আর এই ব্যাংক লোন 50,000 টাকা ক্রেডিট হইলো। এখানে মূলত আমাদের সম্পদ বৃদ্ধি পেল, আরেক দিক থেকে দায় বৃদ্ধি পেল। তো এটা মানে এটা তো আমরা ডেবিট ক্রেডিট করলাম, আর পাশাপাশি দেখো আমরা সমপরিমাণ টাকা দুই পাশে ডেবিট ক্রেডিট দুই পাশে দিয়ে আমরা এটা সমান করেছি, কারণ আমাদের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ এই দুইটা পক্ষ অলওয়েজ সমান করতে হবে, এটা তোমরা জানো অবশ্যই। তো অবশ্যই অবশ্যই তোমরা জাবেদা যখন দিবে, অবশ্যই অবশ্যই তোমরা এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দিয়ে দিবে। কেমন? ব্যাখ্যাটা দিয়ে দিবে। এখন অনেকেই বলো যে স্যার ব্যাখ্যা কি দেওয়া কি বাধ্যতামূলক? জি, ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক। তোমার প্রশ্নে যদি কখনো বলে যে উইদাউট এক্সপ্লানেশন মানে ব্যাখ্যার প্রয়োজন নাই, শুধুমাত্র তখনই তুমি ব্যাখ্যা দিবা না, এছাড়া সবসময় ব্যাখ্যা দিবা।
তো এবার আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি taken a loan from সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক থেকে একটা ঋণ গ্রহণ করা হয়েছিল, বা সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছিল। আই হোপ বুঝতে পারছো। এরপর 88 নম্বরে কি বলছে, টুক আ লোন ফ্রম পূবালী ব্যাংক। আগে সোনালী ব্যাংক থেকে লোন নিয়েছিল, এবার পূবালী ব্যাংক থেকে লোন নিছে, বাই সাইনিং আ নোট ফর টাকা 20,000। তার মানে টুক আ লোন মানে একটা ঋণ গ্রহণ করা হয়েছে ফ্রম পূবালী ব্যাংক, কার হইতে, পূবালী ব্যাংক হইতে বাই সাইনিং। সাইনিং মানে হচ্ছে কি, স্বীকৃতি দেওয়া। সাইনিং মানে স্বীকৃতি দেওয়া। আ নোট, এইখানে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছিল এই যে নোট, এই জিনিসটা খেয়াল করো, নোট। তার মানে তুমি যে এই যে পূবালী ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করছো, এই ঋণটা গ্রহণ করছো কিসের মাধ্যমে, তুমি এই নোট, নোট মানে হচ্ছে হলো বিল। নোট মানে কি, বিল। এখন এই বিল সম্পর্কে আমি যদি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে আমরা কিছু কিছু লেনদেন বিলের মাধ্যমে করতে পারি। ধরো আমি কাউকে একটা বিল দিয়ে বা কাউকে একটা স্বীকৃতি দিয়ে বা কাগজে সিগনেচার করে দিয়ে আমি কারো কাছ থেকে একটা টাকা ধার করলাম, লোন করলাম। তো এইখানে কিন্তু আমাদের ওই যে বিলে আমরা স্বীকৃতি দিয়েছি বা তাকে একটা কাগজে সাইন করে দিছি, তো এইটা হচ্ছে আমাদের জন্য প্রদেয় বিল, মানে নোটস পেয়েবল। কেননা এই বিলের অর্থটা কিন্তু টুডে এবং টুমোরো, আজ বা কাল আমাদের কি করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে। এজন্য আমরা এটাকে ধরে নিব বিল, এবং কেমন বিল, এটা আমাদের জন্য একটা প্রদেয় বিল। কেমন? তো এখানে মজার বিষয়টা হচ্ছে, এখানে আমরা পূবালী ব্যাংক থেকে কি করছি, লোন গ্রহণ করছি। কি গ্রহণ করছি, লোন গ্রহণ করছি। তাহলে লোন গ্রহণ করলে অবশ্যই তো টাকা আসে। প্রথমত লোন আমরা বিলের মাধ্যমে মানে লোন গ্রহণ করি বা সরাসরি লোন গ্রহণ করি, যেভাবেই লোন গ্রহণ করি না কেন, আমাদের নগদ টাকা তো আসে। নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট। কত টাকা লোন নিয়েছে, এবার সে 20,000 টাকা লোন নিয়েছে। কার কাছ থেকে, পূবালী ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়েছে। এখন কোশ্চেন হচ্ছে, এই লোনটা কিন্তু সে শুধু পূবালী ব্যাংকের কাছ থেকে লোন নেয়নি, এটা সে নোটের মাধ্যমে, বিলের মাধ্যমে। এই নোট মানে হচ্ছিল বিল। বিল মানে একটা কাগজের টুকরা, যেখানে তুমি স্বীকৃতি দিলে, মানে সাইন করলা যে হ্যাঁ ভাই আমি তোমার টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমার নোটের মাধ্যমে, তোমরা এখানে লিখতে পারো নোটস পেয়াবল, মানে প্রদেয় বিল ক্রেডিট। কারণ এখানে আমরা বিলের মাধ্যমে এই লোনটা গ্রহণ করলাম। কত টাকা, 20,000 টাকা। এখন লোন যখন গ্রহণ করছি তখন তো আমাদের নগদ টাকা আসছে, সম্পদ বৃদ্ধি পাইছে, এই জন্য আমরা ক্যাশ ডেবিট করছি। আর নোটস পেয়াবল, এই বিলের অর্থটা আমাদের দিতে হবে, তার মানে এটা আমাদের জন্য প্রদেয় বিল। এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার এখান থেকে তো মানে কি বলছে, পূবালী ব্যাংকের কাছ থেকে লোন নিছে, তাহলে এখানে লোন ক্রেডিট করবেন না কেন? এখানে তো লোন ক্রেডিট করছেন, এখানে লোন ক্রেডিট কেন করলেন না? দেখো বাবা, এই সোনালী ব্যাংক, একটু খেয়াল করে দেখো, সোনালী ব্যাংকের কিন্তু এখানে কোনো নোটের কথা বলা নাই। দেখো এই 86 নাম্বার, এখানে কিন্তু কোথাও নোটের কথা বলে নাই। এই 88 নাম্বারে যে কিন্তু দেখো এই নোটের কথা বলছে। ঠিক আছে, এই বিলের কথা বলছে। যখন বিলের মাধ্যমে লোন নেওয়া হবে, তখন সেটাকে আমরা বলবো প্রদেয় বিল ক্রেডিট, মানে প্রদেয় বিল নামে আমরা দায়টা বৃদ্ধি করে দেখাবো। এখানে নোটস পেয়াবল, প্রদেয় বিল নামক দায় বৃদ্ধি পেলে, এর জন্য আমরা এটাকে ক্রেডিট করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখো কিন্তু। কেমন? তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, যেহেতু টেকেন আ লোন সাইনিং আ নোটস, এখানে বাই কথাটা একটু লিখে দিও। ঠিক আছে, টেকেন আ লোন বাই সাইনিং আ নোটস ফ্রম কি ব্যাংক, পূবালী ব্যাংক, পিবি। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা সম্পূর্ণটা লিখো, পূবালী ব্যাংক। আই হোপ তোমরা বুঝতে পারছো কেমন এই দুইটার ভিতর পার্থক্য। এবার দেখো 90 নাম্বারে কি, 89 নাম্বারে কি বলছে, পেইড ইন্টারেস্ট অন লোন টাকা 1000। পেইড ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি, সুদ। তার মানে সুদ এখানে পরিশোধ করছে অন লোন, লোনের সুদটা পরিশোধ করছে। এই যে দেখো,
এই 50,000 টাকা যখন আমরা লোন করেছিলাম, ঋণ গ্রহণ করেছিলাম, তার উপর আমাকে 10% তোমার হচ্ছে হলো সুদ দেবার কথা। কারণ এই যে 10%টা, এই যে দেখো ভালো মতন খেয়াল করো, এই যে 10%টা, এই 10%টা কেন দিছে? এই 10%টা মানেই হচ্ছে হলো, এই 10%টা হলো সুদ। এটা ভালো মতন বুঝে রাখো, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তোমাকে সবই বুঝতে হবে এই ছোট ছোট বিষয়গুলো, কেমন? আচ্ছা, তো দেখো এই 10% হচ্ছে হলো এই যে আমরা লোনটা নিয়েছি, এই লোনের সুদ। এই যে আমরা লিখে রাখছি এই 10% হচ্ছে হলো লোনের সুদ। তাহলে এবার আমি সেই যে লোনটা করেছিলাম 50,000 টাকা, আমরা ব্যাংক থেকে যখন লোন নেই, তখন ব্যাংক তো আমাদের ফ্রি ফ্রি এটা দিবে না। ব্যাংকে আমাদের কি পরিশোধ করতে হবে? সুদ পরিশোধ করতে হবে। ব্যাংকের কাছ থেকে আমরা টাকা নিছি 50,000, এর বিপরীতে ব্যাংকে আমাদের কি দিতে হবে? সুদ দিতে হবে। তাহলে আমরা যখন সুদ দেই তখন কি হয়? তখন আমাদের টাকা চলে যায় এবং আমাদের ব্যয় বৃদ্ধি পায়। তাহলে কি ব্যয় বৃদ্ধি পেল? আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স বৃদ্ধি পেল। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট মানে কি? সুদ খরচ, কারণ এখানে আমাদের সুদ বাবদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা ডেবিট করছি। আর নগদ টাকা সম্পদ কমে যাচ্ছে, এই জন্য আমরা ক্রেডিট করলাম। নগদ টাকা কেন কমে যাচ্ছে? কারণ আমরা এখানে এটা পেইড করছি। পেইড মানে কি? পরিশোধ করছি। তাহলে পরিশোধ করলে আমাদের টাকা চলে যায়, তাহলে এই জন্য আমরা ক্যাশকে কি করছি? ক্রেডিট করছি। কত টাকা লোন দিয়েছি? আমরা 1,000 টাকা লোন দিয়েছি, সরি 1,000 টাকা সুদ দিয়েছি। তাহলে এখানে লিখবো 1,000। টু রেকর্ড পেইড ইন্টারেস্ট অন লোন, যে আমরা এখানে কি করলাম? কি পরিশোধ করলাম? ঋণের সুদ পরিশোধ করলাম। কেমন? আমাদের একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এরপর দেখি 90 নম্বর কি বলছে, টুক আ ব্যাংক ওভারড্রাফট। এখন দেখো এই ব্যাংক ওভারড্রাফট মানে কি? ওভার মানে কি? অতিরিক্ত, আর ড্রাফট মানে কি? জমা। দেখো এখানে কিন্তু দুইটা শব্দ, এই যে একটা ওভার আর একটা হলো কি? ড্রাফট। এটার মানে হচ্ছে হলো ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। এখন এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা একটা কোয়াইট ইন্টারেস্টিং বিষয়। ধরো তোমার ব্যাংকে টাকা জমা রয়েছে, মনে করো ধরো ব্যাংকে তোমার টাকা জমা রয়েছে 1,00,000 টাকা। বুঝছো? কিন্তু তোমার ব্যাংকে টাকা জমা রয়েছে কত? 1,00,000। এটা জাস্ট এক্সাম্পল আমি একটু লিখলাম। ব্যাংকে তোমার এই 1,00,000 টাকা জমা আছে। এখন তোমার মনে করো লাগবে হচ্ছে 1,50,000 টাকা, আরো 50,000 টাকা বেশি। এখন তুমি ব্যাংক থেকে যে এই তোমার ব্যবসায় 1,50,000 টাকা উঠাই নিয়ে আসলা। কত টাকা উঠাই নিয়ে এলা? 1,50,000 টাকা উঠায় নিয়ে আসলা। এই যে এক্সট্রা যে 50,000 টাকা, এখানে এক্সট্রা যে 50,000 টাকা তুমি উঠাইছো, এটা কি যা টাকা তোমার জমা ছিল তার থেকে অতিরিক্ত তুমি উঠাইলা না? তোমার জমা ছিল 1,00,000 ব্যাংকে, আর তুমি উঠাইলা কত? 1,50,000। এই যে এক্সট্রা যে 50,000 তুমি উঠাইছো, এইটাই হচ্ছে হলো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এটা কিন্তু আমি তোমাকে সহজ ভাষায় বুঝাইলাম। এখন আমি ক্রেডিট কার্ড দিয়ে বুঝাইতে গেলে তখন আবার ঝামেলা লেগে যাবে। সহজে বুঝো, ব্যাংকে যে টাকা জমা ছিল তার থেকে অতিরিক্ত, যতটুকু অতিরিক্ত আমরা উত্তোলন করব, ওইটাই হচ্ছে হলো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তাহলে এখানে টুক আ ব্যাংক ওভারড্রাফট মানে আমরা এখানে ব্যাংকে যা জমা ছিল তার থেকে অতিরিক্ত উত্তোলন করছি। এটা হচ্ছে হলো ওয়ান কাইন্ড অফ কি? লোন। কত টাকা? 10,000। তাহলে আমরা 10,000 টাকা ব্যাংক জমাতিরিক্ত লোন উত্তোলন করেছি, ব্যাংক জমাতিরিক্ত ঋণ গ্রহণ করেছি। তাহলে গ্রহণ করলে তো টাকা আসবে, তাহলে ক্যাশ ডেবিট। কারণ আমরা যেভাবেই লোন গ্রহণ করি না কেন, আমাদের ক্যাশ আসতেছে, নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কত টাকা? 10,000 টাকা। এখন কোশ্চেন হচ্ছে, এই যে টাকাটা আমরা ব্যাংক থেকে লোন নিলাম, হ্যাঁ, এই যে এখানেও কিন্তু লোনের কথা বলছে, এই যে ব্যাংক থেকে যে আমরা টাকাটা লোন নিলাম, এই টাকাটা আমাদের কিন্তু ব্যাংকের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছে, এটাকে আমরা লোন বলতে পারবো না। কেননা এটা কিন্তু সরাসরি লোন বলেনি, এখানে বলছে ব্যাংক ওভারড্রাফট লোন। ঠিক আছে? ব্যাংক ওভারড্রাফট লোন, এখানে সরাসরি যদি লোন বলতো যে আমরা টুকা ব্যাংক লোন টাকা 10,000, এই ব্যাংক ওভারড্রাফট কথাটা যদি না বলতো তাহলে আমরা এখানে ব্যাংক লোনটা ক্রেডিট করে দিতাম। কিন্তু এখানে যেহেতু ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত কথাটা উল্লেখ আছে,
সেহেতু এটা ধরে নিতে হবে যে আমরা ব্যাংকের কাছ থেকেই টাকাটা নিলাম। তার মানে ব্যাংকেই আমাদের এখানে দায় বৃদ্ধি করে দেখাইতে হবে, ব্যাংকে তৃতীয় পক্ষ ধরে নিতে হবে। তাহলে আমরা ব্যাংক ক্রেডিট করব। এখন আবার তোমরা ব্যাংক ওভারড্রাফট ক্রেডিট ওইটা আবার লিখতে যাও না, সরাসরি ব্যাংকেই ক্রেডিট করে দেখাও। কত টাকা? 10,000। কারণ কি লিখবো? যেহেতু টু রেকর্ড taken a loan, taken a bank overdraft loan, bank overdraft এখানে আমরা ব্যাংক জমাতিরিক্তের একটা লোন গ্রহণ করলাম। কেমন? আচ্ছা, লাস্ট এই স্লাইডের লাস্ট এইটা 91 কি বলছে? পেইড ব্যাংক ওভারড্রাফট লোন টাকা 5,000। এই যে তুমি ব্যাংক জমাতিরিক্ত লোন গ্রহণ করছিলা 10,000 টাকা, এখানে তো আমাদের ব্যাংকের কাছে আমরা দায়বদ্ধ হয়ে গেছি, কিন্তু টাকা তো পাইছি। এখন এই যে 10,000 টাকা আমরা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করছি, এই টাকাটা আজ হোক কাল হোক আমাদের কিন্তু ব্যাংকে ফেরত দিয়ে দিতে হবে। কারণ ব্যাংকে যে টাকা জমা ছিল তার থেকে যদি বেশি উঠাই, এটা তো ব্যাংকের টাকা, তাহলে এই ব্যাংকের টাকাটা আমাদের পরিশোধ করে দিতে হবে। সেই কাজটাই করছি আমরা, পেইড করছি, পরিশোধ করছি। কি পরিশোধ করছি? ওই যে ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা উত্তোলন করছিলাম তার 5,000 টাকা আমরা পরিশোধ করে দিছি। তাহলে পরিশোধ করলে টাকা অবশ্যই কি চলে যায়, তাহলে ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট। আর ডেবিট কি হবে? তো দেখো, আগে কিন্তু আমরা এই ব্যাংকে ক্রেডিট করে দেখাইছিলাম, এবার এই ব্যাংকটাকে ডেবিট করে দেখাবো, কারণ আমাদের দায় হ্রাস পাচ্ছে। ব্যাপারটা একটু বুঝো। আমরা যখন ব্যাংকের কাছ থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করেছিলাম তখন আমরা ক্যাশ ডেবিট করেছিলাম এবং ব্যাংকটাকে ক্রেডিট করে দেখাইছিলাম। কেন? কারণ ব্যাংকের কাছে আমাদের দায় বাড়ছে, কারণ আমরা ব্যাংকের কাছে দায়বদ্ধ হয়ে গেছি, এই জন্য আমাদের দায় বৃদ্ধি পাইছে, এই জন্য আমরা ক্রেডিট করছি। এখন আমরা যখন ওকে টাকা পরিশোধ করে দিব, যতটুকু পরিশোধ করে দেব ততটুকু দায় তো আমাদের কমে গেল। তাহলে দায় কমলে কি হবে? ডেবিট হবে। তাহলে আগে যেহেতু আমরা ব্যাংকে ক্রেডিট করেছিলাম কারণ আমাদের দায় বাড়ছিল, এখন যেহেতু আমরা পরিশোধ করে দিচ্ছি আমাদের দায় কি কমে যাচ্ছে, আর দায় কমলে কি হয়? ডেবিট হয় না। এই জন্য এই ব্যাংক যেটাকে আমরা ক্রেডিট করছিলাম সেইটাকেই কিন্তু আমরা এখানে ডেবিট করে দিলাম। কেমন? আচ্ছা, কত টাকা পরিশোধ করছি? 5,000। ওকে, কারণ কি লিখবো? টু রেকর্ড পেইড, টু রেকর্ড পেইড ব্যাংক ওডি, ওডি মানে হচ্ছিল ওভারড্রাফট লোন। আই হোপ তোমরা এই যে 5টা জাবেদা আমি তোমাদের লিখে দিলাম তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে তোমাদের আমি আরো কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই মোস্ট রিপিটেড কিছু কোশ্চেন আমি তোমাদের এখন কি বলবো, এখন সলিউশন করে দিব। এবং এতক্ষণ আমি যেগুলো আলোচনা করলাম এর ভিতরে যদি তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা হয়, প্লিজ তোমাদের নিচে যে লেখার অপশন আছে সেখানে লেখো, আমি তোমাদের ওখানে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। জার্নাল এন্ট্রিজটা দেখবো। তো এখানে বলেছে ব্যাংক চার্জ টাকা 100, ব্যাংক চার্জ করেছে, ব্যাংক টাকা কেটে নিয়েছে। ব্যাংক চার্জ মানেই হলো আমাদের ব্যাংকে যে টাকাটা জমা ছিল সেই জমা টাকা থেকে ব্যাংক একটা টাকা কেটে নিয়েছে। তাহলে ব্যাংক যদি আমাদের জমাকৃত অর্থ থেকে টাকা কেটে নেয় তাহলে কিন্তু আমাদের ব্যাংকে টাকা কমে যাচ্ছে। এবং পাশাপাশি এই ব্যাংক চার্জ কিন্তু আমাদের জন্য একটা ব্যয়। কারণ কি? ব্যাংক যখন টাকা কেটে নিচ্ছে ওটা তো আমাদের জন্য ব্যয়ই, ওটা আমাদের জন্য কি খরচ। তার মানে এখানে প্রথমত আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, একদিক থেকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং একদিক থেকে সম্পদ হ্রাস পাচ্ছে। তো ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি সবাই ডেবিট হবে। তো কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে? ব্যাংক চার্জ নামক ব্যয়টা আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো আমরা লিখবো ব্যাংক ব্যাংক চার্জ ডেবিট। এবং এই ব্যাংক চার্জের ফলে আমাদের ব্যাংকে যে টাকাটা জমা ছিল এটা তো আমাদের জন্য সম্পদ, সেই সম্পদটা তো কমে গেল। যেহেতু ব্যাংক টাকা কেটে নিচ্ছে, ব্যাংক চার্জ করতেছে 100 টাকা, তো ওখান থেকে আমাদের টাকা কমে গেছে। মনে করো তোমার ব্যাংকে টাকা জমা ছিল 5,000 টাকা, তো ব্যাংক যদি ওখান থেকে 100 টাকা চার্জ করে মানে কেটে নেয়, তাহলে তো তোমার ওখান থেকে 100 টাকা কমে গেল। তাহলে এখন কি 5,000 আছে নাকি কমে 4,900 টাকা হলো? 4,900 টাকা হলো।
আর ব্যাংক জমা একটা আমাদের জন্য সম্পদ, এই সম্পদটা কমে গেলে হ্রাস পেলে অবশ্যই কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা লিখবো ব্যাংক ক্রেডিট, যে আমাদের ব্যাংকে টাকা কমে গেল। কত টাকা কমে গেছে ব্যাংকে? 100 টাকা। 100 টাকার ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং 100 টাকার আমাদের সম্পদ হ্রাস পেয়েছে। এই ব্যাংক চার্জ হচ্ছে ব্যয় বৃদ্ধি পেল, আর ব্যাংক হচ্ছে আমাদের সম্পদ হ্রাস পেল। তাহলে আমরা কারণ কি লিখবো? যেহেতু টু রেকর্ড ব্যাংক সার্ভিস চার্জ, ঠিক আছে, আমরা ব্যাংক সার্ভিস চার্জ কি করলাম? রেকর্ড করলাম বা লিপিবদ্ধ করলাম। কেমন? ওকে। এবার 93 নম্বরে কি বলেছে দেখি। পারচেসড গভর্নমেন্ট সিকিউরিটিজ ফর টাকা 15,000, যে আমরা পারচেসড করছি। পারচেসড মানে কি? ক্রয় করছি। কি ক্রয় করছি? গভর্নমেন্ট সিকিউরিটিজ। তো দেখো এখানে একটা জিনিসই বলছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে কি? সরকারি সিকিউরিটিজ। গভর্নমেন্ট মানে সরকারি, আর সিকিউরিটিজ মানে সিকিউরিটি। এখন এই সিকিউরিটি হলো এক ধরনের বিনিয়োগ, মনে রাখবে সিকিউরিটি কি এক ধরনের বিনিয়োগ। শুধুমাত্র এই সিকিউরিটিজ না, যদি শেয়ার বলে, ঠিক আছে, শেয়ার আমি বাংলায় লিখে দিচ্ছি, শেয়ার বা বন্ড, হ্যাঁ, বা যদি বলে ডিভেঞ্চার, ঠিক আছে, ডিভেঞ্চার, ঠিক আছে, ওকে, এগুলোকে আমরা বলি হচ্ছে বিনিয়োগ। এগুলোকে আমরা কি বলি? বিনিয়োগ। এই যে এগুলোকে আমরা বলি এক কথায় বিনিয়োগ। তাহলে সিকিউরিটিস, এই যে সিকিউরিটিস, এই সিকিউরিটিস ক্রয় করা মানে হচ্ছে আমি কোথাও টাকা বিনিয়োগ করলাম। তার মানে যদি শেয়ার ক্রয় করার কথা বলে, যদি এখানে বলতো পারচেস শেয়ার ফর টাকা 15,000, কোন একটা প্রতিষ্ঠানের কোন একটা কোম্পানির শেয়ার ক্রয় করলো, সেটাকে আমরা কি বলতাম? ইনভেস্টমেন্ট। যদি বলতো যে বন্ড ক্রয় করছে, ডিবেঞ্চার ক্রয় করছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতাম যে এটা আমাদের জন্য একটা বিনিয়োগ। তো আমরা কোথাও যদি বিনিয়োগ করি টাকা, এটা আমাদের প্রতিষ্ঠানের সম্পদ কি করে? বৃদ্ধি করে। তাহলে সম্পদ বেড়ে যাচ্ছে, তাহলে সম্পদ বাড়লে কি হবে? ডেবিট। তাহলে ইনভেস্টমেন্ট অবশ্যই কি হবে? ইনভেস্টমেন্ট অবশ্যই মাস্ট বি ডেবিট হবে। কারণ আমরা যেহেতু কোনো একটা প্রতিষ্ঠানের মানে কোনো একটা সরকারি সিকিউরিটিজ ক্রয় করছি, সো ওই সরকারি সিকিউরিটিতে আমরা বিনিয়োগ করলাম। সিকিউরিটি ক্রয় মানেই হচ্ছে বিনিয়োগ করা। তার মানে বিনিয়োগ নামক সম্পদ বৃদ্ধি পেল, এবং এই বিনিয়োগ করার ফলে তো আমাদের টাকা চলে গেল। তাহলে আরেকটা সম্পদ, ক্যাশ, নগদ টাকা, এটা কি হলো? কমে গেল। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। কত টাকার গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছি? 15,000। তাহলে 15,000 ইনভেস্টমেন্ট ডেবিট, আর 15,000 ক্যাশ ক্রেডিট। কারণ কি লিখবো? যেহেতু টু রেকর্ড লিখে জাস্ট তোমরা যেটা লেখা আছে প্রশ্নে সেটা তুলে দিলেই হবে। তো লিখবা হচ্ছে একটু চেঞ্জ করে লিখে দিবা, ঠিক আছে, বা ওইভাবে তুলে দিলেও হবে, সমস্যা নাই। কেমন? আচ্ছা, টু রেকর্ড পারচেসড গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো গভর্নমেন্ট সিকিউরিটিজ। ওকে, বোঝা গেছে? সম্পত্তি বৃদ্ধি পেল, ইনভেস্টমেন্ট, আর সম্পত্তি হ্রাস পেল, ক্যাশ হ্রাস পেল। এবার দেখো 94 নাম্বার কি বলছে? সোল্ড অফ সিকিউরিটিজ টাকা 8,000। এই যে আমরা 15,000 টাকার সিকিউরিটিজ ক্রয় করছিলাম, মানে এই সিকিউরিটিতে বিনিয়োগ করছিলাম, সেই সিকিউরিটিটা আমি 8,000 টাকার সিকিউরিটি আমি বিক্রি করে দিলাম। তাহলে আমরা যখন বিনিয়োগটা বিক্রি করে দেই, তখন আমাদের টাকা কি আসে। তাহলে টাকা আসলে ক্যাশ কি হবে? অবশ্যই ডেবিট হবে। আবার ওই যে ইনভেস্টমেন্ট, এটা তো আমাদের সম্পদ ছিল, যেহেতু আমরা বিক্রি করে দিচ্ছি, আমরা সিকিউরিটিটা রাখতেছি না, যেহেতু বিক্রি করে দিচ্ছি, তাহলে আমাদের সম্পদ কমে যাচ্ছে, আর সম্পদ কমলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে এই ইনভেস্টমেন্ট ক্রেডিট হয়ে যাবে। কেমন? জাস্ট এই জাবেদাটাই উল্টাই দিলাম। কারণ যখন আমি সম্পদ ইনভেস্ট মানে সিকিউরিটি ক্রয় করেছিলাম, তখন আমাদের ইনভেস্টমেন্ট বাড়ছিল, ক্যাশ কম ছিল। আর এখন যখন আমি ওইটা বিক্রি করে দিচ্ছি, সোল্ড করে দিচ্ছি, তখন আমাদের ক্যাশ বাড়বে আর ইনভেস্টমেন্ট কমবে। এটা কত? 94। আচ্ছা, কত টাকার বিক্রি করছি? 8,000 টাকা।
সোল্ড সিকিউরিটিস, বাস শেষ। ওকে, আমরা 94তম চলে আসছি। এরপরে লাস্ট যে দুইটা, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা একদম খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 500। ইন্টারেস্ট মানে সুদ, আর ক্যাপিটাল মানে মূলধন, তার মানে এটা হলো মূলধনের সুদ। কত টাকা? 500 টাকা। আরেকটা দিছে 96 নম্বরে ইন্টারেস্ট অন ড্রয়িং 200। ইন্টারেস্ট মানে সুদ, আর ড্রয়িং মানে আমরা সবাই জানি উত্তোলন, তার মানে এটা উত্তোলনের সুদ। আমি সহজ করে যদি বলি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটা হচ্ছে মূলধনের সুদ, ঠিক আছে। আর ইন্টারেস্ট অন ড্রয়িং এটা হচ্ছে হলো উত্তোলনের সুদ। তো এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো, সব সময় মনে রাখবো, সেটা হচ্ছে এই মূলধনের সুদ এটা কিন্তু একটা অনগদ লেনদেন, আর এই উত্তোলনের সুদ এটাও কিন্তু আমাদের জন্য একটা অনগদ লেনদেন। এবং মূলধনের সুদ এটা আমাদের জন্য অবশ্যই কি একটা ব্যয়, এটা কি আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা কি ব্যয়। আর উত্তোলন সুদ অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য কি হবে, তাহলে আয় হবে। এখন এটা একটা অনগদ ব্যয় এবং অনগদ আয়, এই জিনিসটা কেমন আমি তোমাদের এই চিত্রের মাধ্যমে বুঝাই দিই। তো দেখো এটা হচ্ছে একজন ওনার, মালিক, আর এটা হচ্ছে তার ব্যবসা। তো এই ওনারটা এই যে দেখো হাসি খুশি, আমার মতন অলওয়েজ হাসি খুশি থাকে, খুব কিউট। তো মানে আমি কিউট না হইলেও ও অনেক কিউট, সহজ কথা আর কি। তো দেখো তো এই ব্যবসা থেকে ও কি করলো, কিছু টাকা নিল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, ব্যবসা থেকে মালিক যদি কোনো কিছু নেয় সেটাকে আমরা বলি হচ্ছে ড্রয়িং। কি বলি? ড্রয়িং মানে উত্তোলন, ঠিক আছে। আর মালিক ব্যবসায় যখন কোনো কিছু দেয় তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল, মূলধন। তো জিনিসটা একটু বুঝছো কিন্তু। তো এইখানে মজার বিষয়টা, এখানে বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা আমরা বলেছি ব্যয়। কেন ব্যয় জিনিসটা বোঝো। মালিক ব্যবসায় মূলধন দিল, মনে করো মালিক ব্যবসায় 1 লক্ষ টাকা দিল, এই যে এটা মনে করো তুমি ব্যবসায় 1 লক্ষ টাকা দিলা। এখন তুমি যখন ব্যবসায় 1 লক্ষ টাকা দিলা, এখন ব্যবসায় তো ওই 1 লক্ষ টাকা রয়েছে, এবার ব্যবসা তোমাকে সুদ দিবে। এবং আমরা অলওয়েজ কিন্তু এই সব সময় মনে রাখবো, আমরা অলওয়েজ এই ব্যবসার কথা চিন্তা করবো। মালিকের কথা কিন্তু কখনোই অ্যাকাউন্টিং এ চিন্তা করা যাবে না, কখনো না, নেভার এভার। অলওয়েজ আমরা ব্যবসার কথা চিন্তা করব। তো দেখো মালিক ব্যবসায় মূলধন দিছে, এবং ব্যবসা এবার তাকে কি দিবে, মূলধনের সুদ দিবে। তো মালিকের জন্য ওই মূলধনের সুদটা কিন্তু আয়, আর আমরা তো মালিকের কথা চিন্তা করব না, আমরা সবসময় ব্যবসার কথা চিন্তা করব, কারণ আমরা অঙ্কটা তো ব্যবসার অঙ্ক করতেছি। তো ব্যবসার জন্য ওই মূলধনের সুদটা কিন্তু ব্যয়, কারণ মালিক মূলধন দিছে, এবার ব্যবসা মালিককে সুদ দিবে। সো এটা ব্যবসার জন্য একটা ব্যয়, মালিকের জন্য কি ওটা আমার দেখার দরকার নেই। তাহলে ব্যবসার জন্য যদি ব্যয় হয়, তাহলে মূলধনের সুদ অবশ্যই আমাদের জন্য কি একটা, আমাদের ব্যবসার জন্য কি একটা ব্যয়। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আমরা যখনই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মূলধনের সুদ যখনই আমরা প্রদান করছি, বা মূলধনের সুদের যখনই আমরা জাবেদা দিচ্ছি, তখনই আমাদের বুঝতে হবে এখানে মূলধনের সুদ নামক যে ব্যয়টা, এই ব্যয়টা বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে অবশ্যই কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা অবশ্যই আগে সুদ খরচটাকে ডেবিট করে দিই, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ইন্টারেস্ট এক্সপেন্স, সুদ খরচ, কারণ আমাদের ব্যবসার এটা খরচ বৃদ্ধি পেল, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এখন তোমরা বলতে পারো যে স্যার এই যে ব্যবসা যখন মূলধনের সুদ দিচ্ছে মালিককে, তখন তো ব্যবসার নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে তো ক্যাশ ক্রেডিট হবে। এখানে ক্যাশ ক্রেডিট হবে না, এইটাই হলো মূল বোঝার বিষয়। এই জন্য আমি লিখে দিছি কিন্তু যে মূলধনের সুদ, উত্তোলনের সুদ দুইটাই কি অনগদ লেনদেন। এই টাকাটা ব্যবসা কিন্তু মালিককে নগদে প্রদান করে না। মনে করো মালিক ব্যবসায় 1 লক্ষ টাকা মূলধন দিছে, এই যে ক্যাপিটাল দিছে 1 লক্ষ টাকা, বুঝছো কিন্তু। মালিক 1 লক্ষ টাকা মূলধন দিছে, ব্যবসা এখন 1 লক্ষ টাকা আছে। এবার এই 1 লক্ষ টাকার উপরে 10%, মনে করো 10,000 টাকা মালিক ব্যবসাকে সুদ, মালিককে ব্যবসা সুদ দিবে। তাহলে এই যে 10,000 টাকা মূলধনের সুদ, এই সুদটা কিন্তু সরাসরি নগদে মালিককে ব্যবসা দিবে না। এই টাকাটা সে মূলধনটাকে বৃদ্ধি করে দেখাবে, মানে মালিকের যে দাবি, সেই দাবিটাকে আরো বাড়িয়ে দেখাবে। তাহলে এই জন্য ওইটাকে আমরা ক্যাপিটাল লিখতে পারি। কি লিখতে পারি? ক্যাপিটাল। মানে মূলধন হিসাবটাকেই সে বাড়াই দেখাবে, যে সে 1 লক্ষ টাকা দিয়েছিল, এখন আরো 10,000 টাকা, মানে মূলধনের সুদ বাবদ বেড়ে
আরো ওই মূলধনটা আরো বেড়ে গেছে, আগে ছিল 1 লাখ, এখন হইলো কত 1,10,000। তার মানে আগে তার ছিল 1 লাখ টাকার দাবি, এখন তার হইলো 1,10,000 টাকার দাবি। ওকে, এখানে দাবি বৃদ্ধি করে দেখাইতে হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে দেখাতে হবে, কেননা এই টাকাটা কখনোই ব্যবসা মালিককে নগদে প্রদান করে না। এটা আগে মাথায় রাখতে হবে যে মূলধনের সুদ ব্যবসা জন্য ব্যয় ঠিক আছে, কিন্তু এই ব্যয়টা নগদে কখনোই ব্যবসায় হয় না। তো এটার ফলে মালিকের দাবি বৃদ্ধি পাবে, মালিকের দাবি বৃদ্ধি পাবে। মালিক আগে 1 লক্ষ টাকা পেত, মালিক এখন 1,10,000 টাকা পাবে। তো এখানে দাবি বৃদ্ধি পাইলে কি হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে আমরা জানি ক্রেডিট হয়, এই জন্য আমরা ক্যাপিটালকে ক্রেডিট লিখছি। কেমন, কত টাকা মূলধন বাবদ, এখানে মূলধনের সুদ বাবদ খরচ হচ্ছে 500 টাকা, তো এখানে লিখলাম 500 টাকা। এখানে আমি বারবার বলছি, এখানে যদি কেউ ক্যাশ ক্রেডিট লেখে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে ক্যাপিটালি ক্রেডিট লিখতে হবে। ওকে, টু রেকর্ড ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সিমিলার ওয়েতে তোমরা অলরেডি বুঝতে পারছো, ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, এটাকে উইথড্রলসও বলে। তো ইন্টারেস্ট অন ড্রয়িং টাকা 200, তার মানে উত্তোলনের সুদ 200 টাকা ধার্য করা হয়েছে। এখন উত্তোলনের সুদ ব্যবসার জন্য কি, দেখো মালিক ব্যবসা থেকে যখন কোনো কিছু নেয়, এই যে মালিক, এটা হলো মালিক ব্যবসা থেকে কিছু নিচ্ছে, তার মানে মনে করো মালিক ব্যবসা থেকে মনে করো 2 লক্ষ টাকা নিল, 2 লক্ষ টাকা মালিক ব্যবসা থেকে নিল, মনে করো এই যে মালিক যে ব্যবসা থেকে এই যে 2 লাখ টাকা নিল, এটাই হচ্ছে উত্তোলন। এখন মালিক টাকাটা নিছে, তাহলে এবার মালিককে কি করতে হবে, ব্যবসাকে সুদ দিতে হবে। এখানে মালিকের জন্য উত্তোলনের সুদ কিন্তু ব্যয়, কিন্তু ব্যবসার জন্য উত্তোলনের সুদটা কি, আয়। তো মালিক যখন সুদ দিল তখন কি হচ্ছে, ব্যবসার জন্য কিন্তু এটা আয় হচ্ছে, কেননা মালিক তো উত্তোলন করছে। এবার মালিক ব্যবসাকে সুদ দিবে, তো মালিকের জন্য ব্যয় কিনা এটা তো আমরা দেখবো না, কারণ আমরা মালিকের কথা কখনো চিন্তা করি না। ব্যবসার জন্য এটা হচ্ছে আয়, তাহলে আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে এটাকে আমরা ইন্টারেস্ট রেভিনিউকে ক্রেডিট করে রাখবো। সুদ আয়, ইন্টারেস্ট রেভিনিউ মানে কি, সুদ আয়, সুদ আয় ক্রেডিট করছে, আয় বৃদ্ধি পাইছে। এবার কথা হচ্ছে হলো ইন্টারেস্ট রেভিনিউ মানে সুদ আয়, আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট হয়, এজন্য আমরা সুদ আয়কে ক্রেডিট করলাম। এখন কোশ্চেন হচ্ছে, এই যে টাকাটা, এই টাকাটা কি মালিক নগদে দিবে, না মালিক কখনোই নগদে দিবে না। তাহলে মালিক যদি নগদে না দেয় তাহলে ব্যবসাও কিন্তু এই টাকাটা নগদে পাবে না। তাহলে আমরা তো ব্যবসার কথা চিন্তা করবো, তার মানে এই যে মালিক উত্তোলনের সুদটা ব্যবসায় দিচ্ছে, তো ব্যবসার জন্য কিন্তু এটা নগদে আয় হচ্ছে না, সুতরাং এখানে কিন্তু আমরা ক্যাশ ডেবিট করতে পারবো না। তাহলে আমরা কাকে ডেবিট করব, উত্তোলন হিসাবটাকে আমরা ডেবিট করে দেখাবো। কেন ডেবিট করে দেখাবো আমি একটু লিখে নিই। তাহলে আমরা এখানে ড্রয়িংসে আমরা কি করে দিব, উত্তোলন হিসাবটাকে ডেবিট করে দেখাবো। কত টাকার উত্তোলনের সুদ, 200 টাকা। কেন উত্তোলনকে আমরা ডেবিট করলাম, এইটা মূলত আমাদের এখানে বুঝতে হবে। এটা কয় নাম্বার, এটা হচ্ছে আমাদের 96 নম্বর। দেখো কেন উত্তোলনকে আমরা ডেবিট করলাম, আগে যখন আমরা মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে দেখাইছিলাম, এবার আমরা মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেখাবো উত্তোলনের মাধ্যমে, কারণ উত্তোলনের ফলেই মালিকানা সত্ত্ব হ্রাস পায়। হ্রাস করে দেখানোর মূল কারণ হচ্ছে, মালিকের কিন্তু উত্তোলনের সুদের ফলে তার যে ব্যয়টা হওয়ার কথা ছিল সেই ব্যয়টা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তার মানে ব্যবসা কিন্তু যে আয়টা হওয়ার কথা ছিল সেই আয়টা কিন্তু ব্যবসার হচ্ছে না। যেহেতু ব্যবসার ওই আয়টা হচ্ছে না, সুতরাং কিন্তু মালিকের এইখানে তার দাবিটা কমাই দেখাইতে হবে। এবং দাবি আমরা কিভাবে কমাইতে পারি, অবশ্যই উত্তোলন ডেবিট করার মাধ্যমে। এর জন্য আমরা এখানে ড্রয়িংকে ডেবিট করলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো, কারণটাও তোমরা একটু লিখে ফেলবে। টু রেকর্ড ইন্টারেস্ট অন ড্রয়িং। এটা ছিল আমাদের জাবেদা। নেক্সট ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু ইউনিভার্সিটি কোশ্চেন বা আরো কিছু এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।